নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী নিহার রঞ্জন গুপ্তেরই কিরিটি রায়ের একটি রহস্য গল্প। গল্পটির নাম মারিচ সংহার। শুরু করছি মারিচ সংহার। গত রাত্রে তো সারাটা রাতই বলতে গেলে জেগেছে অবনীশ। বাড়ি থেকে বেরোবার আগে পর্যন্ত ভেবেছে এয়ারপোর্টে যাবে কি যাবে না। মনে মনে 10 বার এগিয়েছে, 10 বার পিছিয়েছে। যাবে কি যাবে না এয়ারপোর্টে, যাওয়াটা আদৌ উচিত হবে কিনা। তাছাড়া গিয়েই বা কি লাভ? যে সংবাদটা সে পেয়েছে সেটা তো মিথ্যাও হতে পারে, অথবা তার আশাটা শেষ পর্যন্ত যে কোনো কারণে পোস্টপন্ড রাখতে পারে। কিন্তু পারেনি, শেষ পর্যন্ত এয়ারপোর্ট না এসে পারেনি। একটা দুর্দমনীয় ইচ্ছা যেন তাকে এখানে নিয়ে এসেছে। অর্চনা, অর্চনা, অর্চনা। দেখা হলে একটি বার আজ শুধু তাকে একটি কথাই জিজ্ঞাসা করবে, তুমি তো একদিন অর্চনা আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তবে এমন করে হঠাৎ চলে গেলে কেন? আর গেলেই যদি তো আমাকে পূর্বাহ্নে সে কথাটা জানতে অন্তত দিলে না কেন? তুমি কি ভেবেছিলে আমি তোমায় যেতে বাধা দেব? তাহলে বলবো ভুল। তুমি ভুল করেছিলে অর্চনা, বাধা তোমায় অবনীশ দিত না। অবনীশ কি জানে না জোর জবরদস্তি করে দখল সাব্যস্ত করতে চাইলেই সেটা সাব্যস্ত করা যায় না? সেটা কোনোদিনই সম্ভব হয় না। জোর করে হয়তো তোমার দেহটার ওপরে অধিকার প্রতিষ্ঠিত করা যেতে পারে, কিন্তু মন, তোমার মন অর্চনা, সেখানে অবনীশ কেমন করে হাত বাড়াতো? কখন একসময় গাড়িটা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে অবনীশ জানতেও পারেনি। ড্রাইভার বলল, এসে গিয়েছি স্যার। ড্রাইভার নেমে গাড়ির দরজাটা খুলে দিল। অবনীশ গাড়ির ভিতর থেকে বের হয়ে এলো লাঠিতে ভর দিয়ে। তারপর ডান পাটা সামান্য টেনে টেনে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। একটা টিকিট নিয়ে অবনীশ কাচের দরজা পথে লাউঞ্জে প্রবেশ করল। দমদমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আজকাল ভারী চমৎকার হয়েছে, বিশেষ করে লাউঞ্জটা। তবে হলে কি হবে, দু একটা বিদেশি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বিদেশি প্রতিষ্ঠান তাদের পাত্তারি গুটিয়ে নিয়েছে দমদম এয়ারপোর্ট থেকে। অবনীশের পঙ্গু পাটা টনটন করছিল ব্যথায়। এদিক ওদিক তাকালো অবনীশ, যদি একটা বসবার জায়গা পাওয়া যায়। অনেকদিন পরে আজ অবনীশ এয়ারপোর্টে এলো। এখানে আসার তার দরকারও হয় না, আসেও না। এয়ারপোর্টই বা কেন? বাড়ি, ফ্যাক্টরি আর অফিস ছাড়া অবনীশ আজকাল কোথাও বড় একটা যায়ই না। অর্চনা থাকতে এখানে ওখানে যেত মধ্যে মধ্যে, কিন্তু অর্চনা চলে যাওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখল অবনীশ, লাউঞ্জে আজ বেশ ভিড়। বসবার সোফাগুলো সবই অধিকৃত হয়ে গিয়েছে, বসবার কোনো জায়গা নেই। বেশিক্ষণ আজকাল দাঁড়াতে সত্যিই বড় কষ্ট হয় অবনীশের, অথচ উপায় নেই, দাঁড়াতেই হবে। বিওএসির কাউন্টারে গিয়ে একবার অনুসন্ধান নিল বিওএসির প্লেনটা কখন পৌঁছাবে। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল মাত্র 9:04। এখনো অনেক দেরি, একটু বসতে পারলে ভালো হতো। আর একবার এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে নিল অবনীশ, না, বসবার কোনো জায়গা নেই। 5 বছর আগে অ্যাক্সিডেন্টে ডান পাটা জখম হয় মারাত্মকভাবে। অপারেশন করে পাটা বাঁচাতে পারা গেলেও ভালো হয়ে উঠবার পর দেখা গেল বাঁ পাটা থেকে ডান পাটা একটু ছোট হয়ে গিয়েছে। ডান পাটা তাই সবসময় একটু টেনে টেনেই সে হাঁটে। 5 বছর আগেকার অবনীশের সে চেহারাও আজ আর নেই। বয়স কতই বা হবে, 42 কি 43, কিন্তু এই বয়সেই যেন অনেকটা বুড়িয়ে গিয়েছে সে। মনে হয় 50 বুঝি পেরিয়ে গেছে। গাল ভেঙে গিয়েছে, মাথার চুলও বলতে গেলে প্রায় সব পেকে গিয়েছে। সঙ্গে আবার কিছুদিন থেকে আর এক উপসর্গ দেখা দিয়েছে, হাঁপানি।
হাসপাতালে থাকতে হয়েছিল প্রায় 4 মাস। 4 মাস পরে বাড়িতে এসে প্রথমেই সে ফোন করেছিল বন্ধু তথা বিজনেস পার্টনার সমরেন্দ্রকে, তার নতুন বালিগঞ্জের বাড়িতে। কে ফোন ধরেছিল কে জানে, অবনীশ গলাটা চিনতে পারেনি। সমর আছে? সমরেন্দ্র বসু? অবনীশ জিজ্ঞাসা করেছিল। উনি তো এখান থেকে অনেকদিন হলো চলে গেছেন। জবাব এসেছিল অপরিচিত এক মেয়েলি গলায়। চলে গেছেন? হ্যাঁ, মাস 2 আগে এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। কোথায় গেছেন সমরেন্দ্র জানেন? বলতে পারেন কিছু? অবনীশ প্রশ্ন করেছিল। না, তা বলতে পারবো না। কি আর করা, অগত্যা ফোনের রিসিভারটা নামিয়ে রেখেছিল অবনীশ। আশ্চর্য, সমরেন্দ্র বালিগঞ্জের বাড়িটা বিক্রি করে দিয়েছে, অথচ সে কিছুই জানে না। কেন কেন হঠাৎ বিক্রি করে দিল সমরেন্দ্র বাড়িটা? এত শখ করে বাড়িটা তৈরি করে সেটা আবার বিক্রি করে দিল? বাড়ি বিক্রি করে তবে কি সে অন্য কোথাও বাড়ি কিনেছে? তখনও অবনীশ জানতে পারেনি সমরেন্দ্র বাড়ি বিক্রি করে একেবারে এ দেশ ছেড়েই চলে গিয়েছে। তারপর সমরেন্দ্রর কত অনুসন্ধান করেছে অবনীশ, কিন্তু কোনো সন্ধানই পায়নি তার। শেষটাতে হয়তো সে কতটা হতাশ হয়েই অনুসন্ধান থেকে বিরত হয়েছিল। অবনীশ ঘড়ির দিকে তাকালো। প্লেনটা আসার কথা সকাল 7:15টায়। এখন বেলা 9:15। ইনকোয়ারিতে জেনেছিল সংবাদ নিয়ে প্লেনটা ঘন্টা 2 লেট। হংকং থেকেই নাকি 2.5 ঘন্টার মতো লেটে ছেড়েছে। অবনীশ উঠে পড়ে আবার এনকোয়ারিতে গেল। জিজ্ঞাসা করল, বিওএসির ফ্লাইটটা কি আরো দেরি হবে পৌঁছতে? এনকোয়ারি ভদ্রলোক বললেন, আরো ঘন্টাখানেক লাগবে দমদম পৌঁছতে। সংবাদ এসেছে নাকি কিছুক্ষণ আগে। অবনীশ আবার ফিরে এসে বসল নিজের আসনে। সমরেন্দ্র যে ইংল্যান্ড চলে গিয়েছে সে সংবাদটা অনেক দিন জানতে পারেনি অবনীশ। জানতে পেরেছিল বছর 2 বাদে এক বন্ধুর কাছ থেকে। বন্ধু প্রণবেশ ইংল্যান্ড গিয়েছিল। সেই এসে বলেছিল কথাটা প্রথম তাকে। সমরেন্দ্রকে লন্ডনে দেখলাম হে অবনীশ। লন্ডনে? অবনীশ বিস্মিত হয়েছিল। হ্যাঁ, সেখানে কি সব বিজনেস করে শুনলাম। তোমার সঙ্গে কথা হয়েছিল সমরেন্দ্রর? হয়েছিল সামান্যই। সমরেন্দ্র কেমন যেন এড়িয়ে গেল, তাই আমিও আর কথা বলার চেষ্টা করিনি। প্রণবেশ কথাটা বলতে গিয়েও যেন ইতস্তত করে অবনীশ। আচ্ছা প্রণবেশ, আর কাউকে দেখনি সেখানে? মানে কাকে কাকে দেখবো? কার কথা বলছো অবনীশ? আর গোপন করে না অবনীশ, সোজাসুজি প্রশ্ন করল। অর্চনাকে। অর্চনাকে দেখলে না? তোমার স্ত্রী অর্চনা? হ্যাঁ। অবনীশের স্ত্রী অর্চনা যে অবনীশকে ছেড়ে চলে গিয়েছে সে সংবাদ প্রণবেশ ইংল্যান্ডে বসেই শুনেছিল, কিন্তু সে জানত না অর্চনা অবনীশকে ছেড়ে সমরেন্দ্রর কাছে গিয়েছে। অবনীশ আবার বলল, অর্চনাকে সেখানে দেখলে না? না তো ভাই, তোমার কি ধারণা অর্চনা লন্ডনে সমরেন্দ্রর কাছে গিয়েছে? হ্যাঁ, কিন্তু যদিও সঠিক করে জানি না, তবে আমার ধারণা অর্চনা ওর কাছেই আছে। না, অর্চনাকে দেখিনি, প্রণবেশ বলল। যদিও সঠিক করে জানত না অবনীশ যে অর্চনা সমরেন্দ্রর সঙ্গেই চলে গিয়েছে, তবু তার যেন কেমন একটা ধারণা হয়েছিল অর্চনা সমরেন্দ্রর সঙ্গেই চলে গিয়েছে। সেই হাসপাতাল থেকে ডিসচার্জ হবার দিন 20 আগে থাকতেই অর্চনা হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছিল। অবশ্যই তারও মাস 2 আগে থাকতেই অর্চনার হাসপাতালে আসাটা কমে গিয়েছিল। অবনীশ সেজন্য কিন্তু কোনোদিন অভিযোগ জানায়নি। ভেবেছে রোজ রোজ কারই বা হাসপাতালে আসতে ভালো লাগে,
কিন্তু সত্যকারের ব্যাপারটা সে বুঝি কল্পনাও করতে পারেনি সেদিন, তার চিন্তাতেও আসেনি। কিন্তু একজন নিয়মিত আসতো হাসপাতালে, সে তার পুরাতন ভৃত্য সাধু শরণ। পর পর 7 দিন অর্চনা হাসপাতালে না আসায় বিশেষ সংকোচের সঙ্গেই তাকে প্রশ্ন করেছিল অবনীশ, সাধু, তোর মার শরীর ভালো তো? সুস্থ আছে তো? আগে হ্যাঁ। তবে অর্চনা গত 7 দিন হাসপাতালে তাকে দেখতে এলো না কেন, সে প্রশ্নটা কিন্তু তোলেনি অবনীশ। যতই পুরাতন দিনের ভৃত্য হোক, তবু ওই কথাটা জিজ্ঞাসা করতে কোথায় যেন তার সহজ ভদ্রতা বোধে বেঁধেছে। অবনীশ তাই চুপ করে গিয়েছে। সাধু সরণী আরো দিন পাঁচেক পরে হঠাৎ বলেছিল কথাটা নিজে থেকেই। অবনীশ কোনো প্রশ্ন না করা সত্ত্বেও জিজ্ঞেস করেছিল, কবে বাড়ি ফিরবেন বাবু? কেন রে? অবনীশ তখন হাসপাতালের ওয়ার্ডের মধ্যেও বাইরের বারান্দায় লাঠির সাহায্যে প্রত্যহ হাঁটছে একটু একটু করে ডাক্তারের পরামর্শে। আগে বাড়িতে আমি, ঝি, মঙ্গলার, দারোয়ান ছাড়া তো কেউ নেই। কেউ নেই? সে কি, তোর মা কোথায়? মা তো আজ দিন 15 হলো বাড়ি থেকে চলে গেছেন। চলে গেছে? কোথায়? তা তো জানি নে। আগে একদিন সন্ধেবেলা মা সেই যে বের হয়ে গেলেন, আর তো ফেরেননি। সত্যি বলতে কি অবনীশ সাধু শরণের কথার মাথা মুন্ডু যেন কিছুই বুঝতে পারল না। বলল, দিন 15 আগে অর্চনা চলে গিয়েছে এক সন্ধ্যায়, তারপর আর ফেরেনি? কি বলছিস সাধু? হ্যাঁ বাবু। তা তোদের কিছু বলে যায়নি? না তো। একা একা গেছে? হ্যাঁ, একাই তো বের হয়ে গেলেন। সে রাতটা এবং পরের দিন ও রাতটা অবনীশ কেবলই ভেবেছে আর ভেবেছে, কোথায় গেল অর্চনা, কোথায় বা যেতে পারে। তাছাড়া কাউকে কিছু না বলে হঠাৎ সে বাড়ি ছেড়ে চলে গেল কেন? তার বাপের বাড়িতে যায়নি তো? শ্যামবাজারই তার বাপের বাড়ি। কিন্তু সেখানে গেলে কি সে এতদিনে জানতে পারতো না? আর সেখানে গিয়ে 15 দিন সে থাকবেই বা কেন? আগে আগে তার শ্বশুর শাশুড়ি মধ্যে মধ্যে তাকে হাসপাতালে দেখতে আসতেন, তারাও তো 15-20 দিন হলো আর আসেন না হাসপাতালে। তার পরদিনই হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে অবনীশ গৃহে চলে এলো। বাগবাজার অঞ্চলেই তার বাড়ি, নিজস্ব পৈতৃক বাড়ি। ট্যাক্সি করেই হাসপাতাল থেকে বাড়িতে এসেছিল অবনীশ, কারণ সাধু সরণের মুখেই শুনেছিল সে ড্রাইভার রাম পীড়িতকে 1 মাসের ছুটি দিয়েছিল অর্চনা, তার যাবার দিন 2 আগে। 3 তলা বাড়িটা। নিচের তলায় তার বিজনেসের অফিস ঘর, দোতলায় থাকতো তারা স্বামী স্ত্রী। 3 তলাটা খালি পড়েছিল। ভাড়া দেওয়া যেত অনায়াসেই, কিন্তু অবনীশ ভাড়া দেয়নি। ভাড়া দেওয়ার কথা তার কখনো মনে হয়নি। অফিস ঘরের মধ্যে জনাদশে কর্মচারী কাজ করছিল। অবনীশ ঘরে ঢুকল না, ধীরে ধীরে লাঠির সাহায্যে সোজা দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে। প্রথমেই দাসী মঙ্গলার সঙ্গে দেখা হলো। অবনীশ মঙ্গলার দিকে তাকালো। মঙ্গলা মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। সাধু শরণ এলো, সেও নির্বাক। অবনীশ বুঝতে পারে অর্চনা ফেরেনি। আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে শয়নকক্ষে গিয়ে প্রবেশ করল অবনীশ। 4 মাস আগে যেমন ঘরটা দেখে গিয়েছিল সে, আজও ঠিক তেমনই আছে। একপাশে পাশাপাশি 2টি সিঙ্গেল বেড, দামি বেড কভারে ঢাকা শয্যা, অন্যদিকে বিরাট স্টিলের আলমারিটা। একটা পাল্লায় তার প্রমাণ সাইজের আরশি বসানো, অন্যদিকে মেহগিনি কাঠের দামি একটা ড্রেসিং টেবিল ও তার পাশে রেডিওগ্রাম। ড্রেসিং টেবিলের উপরেই থরে থরে সাজানো দামি দামি বিলাতি সব কসমেটিক্স। যেমন বরাবর সাজানো থাকতো, তেমনি
আজও সাজানো। বিলাতি কসমেটিক্স ছাড়া অন্য কোনো কসমেটিক্স অর্চনা ব্যবহার করত না। সাজ পোশাক প্রসাধনে অর্চনার কোনো অভাবই কোনোদিন রাখেনি অবনীশ। তার কোনো কাজে কোনোদিন বাধা দেয়নি এতটুকু। অর্চনার অবাধ নিরঙ্কুশ স্বাধীনতা ছিল সব ব্যাপারে। অবনীশ নিজে সর্বদা তার অফিস, ফ্যাক্টরি আর বিজনেস নিয়ে থাকতো, আর অর্চনা ব্যস্ত থাকতো তার বন্ধু বান্ধবী, পার্টি, ক্লাব ইত্যাদি নিয়ে। তার পুরুষ বন্ধু ও স্ত্রী বান্ধবীরা আসতো এক একদিন দল বেঁধে। পাশের হলঘরে বিরাট আড্ডা জমে উঠত। আড্ডা কখনো কখনো চলতো মধ্যরাত্রি পর্যন্ত। ছেলেপিলে হলো না তাদের। অবনীশ থাকে তার বিজনেস নিয়ে সর্বদা ব্যস্ত। অর্চনা একা একা সময় কাটায় বা কি করে, সে তাই ওইসব নিয়েই থাকতো। প্রথম প্রথম কয়েক বছর ওই ব্যাপার নিয়ে অবনীশ বা অর্চনা কেউ মাথা ঘামায়নি। তারপর কিন্তু অবনীশ বড় বড় ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে গিয়েছে। সন্তান ধারণের দিক থেকে অর্চনার নাকি কোনো দৈহিক ত্রুটি নেই, এবং সর্বশেষে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার নন্দী অবনীশকে পরীক্ষা করে জানালেন যে তার শুক্রকীটের প্রজনন ক্ষমতাই নাকি নেই, সেই পুরুষত্বহীন। কথাটা কিন্তু অবনীশ অর্চনাকে বলতে পারেনি। কোথায় যেন তার পৌরুষে আঘাত লেগেছে। সে কোনোদিন সন্তানের জনক হতে পারবে না। কেমন করেই বা বলবে নিজের স্ত্রীকে? তাই স্ত্রীর কাছে নিজের অক্ষমতার কথাটা সে গোপন করেই গেছে। সে কারণে তার নিজের মনের মধ্যে কি একটা দুঃখ ও লজ্জাবোধ ছিল না? ছিল, খুবই ছিল। প্রতি মুহূর্তে স্ত্রীর কাছে যেন তার নিজেকে ছোট মনে হয়েছে, মনে হয়েছে সে একটা অক্ষম অপদার্থ পুরুষ। হঠাৎ মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, ফ্লাইট নাম্বার 452 এক্ষুনি ল্যান্ড করবে এয়ারপোর্টে। লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো অবনীশ। সমরেন্দ্র আসছে। দীর্ঘ 5 বছর বাদে সমরেন্দ্র কলকাতায় ফিরে আসছে। চিনতে পারবে তো সে সমরেন্দ্রকে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। 5টা বছর তো সামান্য। 30 বছর পরে এলেও বোধহয় চিনতে পারত সে সমরেন্দ্রকে। তার অনেক কালের বন্ধু, বিজনেস পার্টনার। অর্চনা? অর্চনাও কি আসছে তার সঙ্গে? নিশ্চয়ই আসছে, কারণ অর্চনা তো তারই সঙ্গে একদিন পালিয়ে গিয়েছিল, সে বিষয়ে অবনীশ স্থির নিশ্চিত। অবনীশ এক দৃষ্টে চেয়ে থাকে লাউঞ্জের মেইন গেটের দিকে। প্লেন থেকে নেমে যে গেট দিয়ে যাত্রীরা টারমাক অতিক্রম করে লাউঞ্জে এসে প্রবেশ করবে। সমরেন্দ্র হয়তো তাকে দেখলেই চিনে ফেলবে, আর অর্চনাও চিনবেই। অবনীশ একপাশে ভিড়ের আড়ালে নিজেকে সরিয়ে নিল, আত্মগোপন করল। মাত্র মাসখানেক আগে বন্ধু প্রণবেশ তাকে ইংল্যান্ড থেকে চিঠি দিয়ে জানিয়েছিল যে সে সংবাদ পেয়েছে অর্চনা নাকি সমরেন্দ্রর কাছেই আছে, এবং সমরেন্দ্র নাকি কিছুদিনের জন্য ইন্ডিয়াতে যাচ্ছে। কথাটা নাকি সে অন্য এক সোর্স থেকে জানতে পেরেছে। সমরেন্দ্র যখন আসছে, অর্চনাও নিশ্চয়ই আসছে। সে কি আর আসবে না? এক এক করে যাত্রীরা লাউঞ্জে প্রবেশ করছে। প্রত্যেকের মুখের দিকে সতৃষ্ণ দৃষ্টিতে তাকায় অবনীশ। সমরেন্দ্র? সমরেন্দ্র কি আসেনি? প্রণবেশ কি তাহলে ভুল সংবাদ পেয়েছে? না, ভুল সংবাদ নয়, ওই ওই তো সমরেন্দ্র, আর তার পশ্চাতেই অর্চনা। দুজনেই পরস্পরের সঙ্গে মৃদু কণ্ঠে কথা বলতে বলতে লাউঞ্জে প্রবেশ করছে। অবনীশ নিজেকে আরেকটু আড়াল করে নিল। অর্চনা যেন আরো দেখতে সুন্দর হয়েছে এই 5 বছরে। এমনিতেই সে দেখতে সুন্দরী ছিল, এই 5 বছরে যেন সে আরো সুন্দর দেখতে হয়েছে। একটুও মোটা হয়নি, এখনো তেমনি ছিপছিপে গড়ন, চোখে মুখে খুশির ঝর্ণা ঝরছে। অবনীশের হিসেব মতো অর্চনার বয়স এখন 31-32 হবে।
কিন্তু দেখে তা মোটেই মনে হয় না। মনে হয় বড়জোর ২৬-২৭। তার বেশি কখনোই হবে না। যৌবন উছলে পড়ছে। পরনে দামি শাড়ি, মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর। সমরেন্দ্র অবশ্যই বেশ মুটিয়েছে। চোখে চশমা, বড় বড় চুল, মোটা জুলফি, দামি স্যুট পরিধানে। ওদের দুজনের একজনও কিন্তু কল্পনা করতে পারছে না অবনীশ দূর থেকে ওদের দেখছে ওই সময়। অবনীশ যেন কেমন একটা অস্থিরতা বোধ করে। লাগেজের জন্য অন্যান্য যাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে সমরেন্দ্র। অর্চনা একটু দূরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। অবনীশ যদি এই মুহূর্তে অকস্মাৎ অর্চনার সামনে গিয়ে দাঁড়ায়, বলে যে, অর্চনা, কেমন আছো? অর্চনা কি চমকে উঠবে অকস্মাৎ এই ৫ বছর পরে তার সামনে অবনীশকে দেখে? কিন্তু তারপর কি জবাব দেবে অর্চনা? অবনীশ যদি বলে, এর তো কোনো প্রয়োজন ছিল না অর্চনা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও সমরেন্দ্রর সঙ্গে, আমি নিশ্চয়ই বাধা দিতাম না, তবে এমনটা করলে কেন? রুগ্ন অসুস্থ আমাকে হাসপাতালে ফেলে অমন করে কাউকে কিছু না জানিয়ে চলে গেলে কেন? বিয়ের আগে প্রায় ৩ বছর ধরে তুমি আমাকে চিনতে, সমরেন্দ্রকেও চিনতে। তুমি একদিন আমাকে বেছে নিয়েছিলে। তোমার মনের মধ্যে যদি এই ছিল, তবে সেদিনকার সেই প্রহসনের কি প্রয়োজন ছিল? এই মর্মান্তিক প্রহসনটা না করলেও তো পারতে। কেন, কেন করলে অর্চনা? অবনীশ আত্মচিন্তায় অন্যমনস্ক ছিল। হঠাৎ খেয়াল হতে তাকিয়ে দেখল পোর্টারের পিছন পিছনে সমরেন্দ্র আর অর্চনা চলেছে। অবনীশও এগিয়ে গেল। ড্রাইভার করালি গাড়িটা একপাশে পার্ক করে দাঁড়িয়েছিল প্রভুর অপেক্ষায়। অবনীশকে এগিয়ে আসতে দেখে তাড়াতাড়ি সে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। অবনীশ লক্ষ্য করল মালপত্র নিয়ে সমরেন্দ্র আর অর্চনা একটা ট্যাক্সিতে উঠে বসল। ট্যাক্সিটা ছেড়ে দিল। অবনীশও গাড়িতে উঠে বসল। অবনীশের আগের ড্রাইভার ছুটি থেকে আর ফিরে আসেনি। অবনীশ তখন করালিকেই ড্রাইভার নিযুক্ত করে। করালি গাড়িতে স্টার্ট দিল। করালি, বলুন স্যার। ওই যে আগের ট্যাক্সিটা এইমাত্র বের হয়ে গেল, ওটার পেছনে পেছনে চলো। করালি প্রভুর নির্দেশ মতো ট্যাক্সিটা ফলো করল। কোথায় উঠবে সমরেন্দ্র দেখতে হবে অবনীশকে। বালিগঞ্জ অঞ্চলে যে নতুন বাড়িটা করেছিল সমরেন্দ্র, হাসপাতাল থেকে ফিরে অবনীশ প্রথমেই সেই বাড়িতে ফোন করেছিল। আর তখনই অবনীশ জানতে পেরেছিল সমরেন্দ্র বাড়ি বিক্রি করেই চলে গিয়েছে। বাবা মা সমরেন্দ্রর অনেককাল আগেই গত হয়েছেন। বিত্তশালী অপুত্র কাকা কাকিমা সমরেন্দ্রকে মানুষ করেছিলেন। সেই কাকার কাছ থেকেই টাকা নিয়ে এসে সমরেন্দ্র দিয়েছিল অবনীশের ব্যবসায়। অবনীশের ব্যবসায় তখন রীতিমতো দুর্দিন চলছে। ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। বেলঘরিয়া ফ্যাক্টরি অচল হয়ে এসেছে অর্থের অভাবে। অনেক মাল গুদামে জমা পড়ে আছে, এক্সপোর্ট হয়নি। ওদিকে সমরেন্দ্র তখন ব্যবসায় নামবে বলে চারিদিকে খোঁজ খবর নিচ্ছে। সমরেন্দ্র অবনীশের কলেজ জীবনের বন্ধু। একদিন এলো সে অবনীশের গৃহে। অবনীশ শেষ পর্যন্ত তখন ভাবছে তার বাগবাজারের পৈতৃক বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখে কিছু টাকার জোগাড় করবে, কিন্তু মনস্থির করতে পারছে না। ঠিক ওই সময়ই সমরেন্দ্র এসে হাজির তার বাড়িতে। এসো এসো সমর, তারপর কি করছো? অবনীশ বলল, যে কোনো একটা ব্যবসা করবো ভাবছি। তুমি তো অনেকদিন ধরে ব্যবসা করছো, কাকা কিছু টাকা দিয়েছেন, তা তোমার ব্যবসা ফ্যাক্টরি কেমন চলছে? অবনীশ সেদিন বন্ধুর কাছে কোনো কথাই গোপন করেনি। অকপটে তার অবস্থার কথা বন্ধুকে বলেছিল। সমরেন্দ্র সব শুনে একটুক্ষণ চুপ করে থেকে বলল, কত টাকা হলে তুমি এই টাল সামলে নিতে পারবে অবি? অন্তত ১,৫০০। তাই ভাবছি এই বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকাটা লোন নেব। বাড়িটা বন্ধক রাখবে ব্যাংকের কাছে? সমরেন্দ্র বলল,
হ্যাঁ, তাছাড়া আর এত টাকা আমি কোথা থেকে পাবো? হুম, তা আমি যদি তোমাকে সাহায্য করি? তুমি? হ্যাঁ, ওই 50,000 টাকা যদি আমি দিই তোমাকে। তুমি লোন দেবে? লোন যদি বলো তো তাই। কত সুদ নেবে বলো? সুদ আবার কি হে? না ভাই, তা হয় না। তাহলে আমার বাড়িটাই তোমার কাছে বন্ধক রাখছি। কারণ ওই টাকাটা তোমার কাকা তোমায় ব্যবসা করতে দিয়েছেন। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার টাকা আমি নিতে পারবো না ভাই। কেন? যদি তোমার টাকাটা নষ্ট হয়ে যায়? সে যায় যাবে। না, তাহলে অন্য শর্তে তোমার টাকাটা আমি নিতে পারি। তোমাকে আমি ব্যবসার 1/3 এর পার্টনার করে নিচ্ছি। বেশ, আপত্তি কি? তবে ভাই আমি আপাতত স্লিপিং পার্টনারই থাকবো, যতদিন না কাজ বুঝে নিতে পারি। তা কেন? আমার সঙ্গে সঙ্গে তুমি থাকবে। কাজকর্ম তোমাকে আমি বুঝিয়ে দেব। দেখে বুঝে নিতে তোমার দেরি হবে না। তাহলে দিন সাতেক বাদে তুমি এসো। আমি অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করে সব ব্যবস্থা করে নিই। সমরেন্দ্র সম্মত হয়ে চলে গেল। কিন্তু অর্চনা কথাটা শুনে আপত্তি জানালো। বলল, না, বাঙালি কোনো প্রতিষ্ঠান পার্টনার নিয়ে চালানো যায় না। কেন? তুমি তো সমরেন্দ্রকে চেনো, অত্যন্ত সৎ প্রকৃতির। তা হোক, তুমি আমার গয়না সব বেচে দাও। না অর্চনা, তোমার গয়না বেচে সেই টাকা আমি ব্যবসার পিছনে ঢালতে পারবো না। কিন্তু ওসব তো তুমিই দিয়েছো। তা হোক, দেখো, একটা কথা বলবো, অবশ্যই তুমি যদি কিছু মনে না করো। তোমার এই বন্ধুটিকে আমার যেন কেমন সুবিধার মানুষ বলে মনে হয় না। অর্চনা বলল। সে আবার কি কথা? ওর চোখের দিকে তুমি ভালো করে কখনো তাকিয়ে দেখেছো? ওর চোখের দৃষ্টিটা। যত সব বাজে কথা তোমার! কি যে বলো! বাজে কথা নয়, সত্যি বলছি। তুমি একটা পাগল। হেসেই সেদিন অর্চনার কথাটা উড়িয়ে দিয়েছিল অবনীশ। গাড়িতে যেতে যেতে সেই সব অতীত দিনের কথাই মনে পড়ছে অবনীশের। অর্চনা তাকে বারবার নিষেধ করেছিল সমরেন্দ্রকে পার্টনার নিতে, কিন্তু অবনীশই শোনেনি, তার কথায় কান দেয়নি সেদিন। আগের ট্যাক্সিটা তখন সুন্দরীমোহন অ্যাভিনিউ ছাড়িয়ে ধর্মতলা স্ট্রিটের উপর দিয়ে চলেছে। কোথায় চলেছে সমরেন্দ্র? কোনো হোটেলে কি? হয়তো কোনো হোটেলেই। কারণ তার বাড়ি তো সে কবেই বিক্রি করে দিয়েছে। অর্চনাকে তখন অবনীশ মাত্র বছর 2 হলো বিয়ে করেছে। অবনীশের সঙ্গে অর্চনার পরিচয় হবার আগেই সমরেন্দ্রের সঙ্গে অর্চনার পরিচয় ছিল। সমরেন্দ্রর কাকার পরিচিত ছিলেন অর্চনার বাবা অ্যাটর্নি মণিময় বাবু। সমরেন্দ্রর কাকার বিষয় সম্পত্তির সবকিছু তিনিই দেখাশোনা করতেন। সেই সূত্রেই সমরেন্দ্র মাঝে মধ্যে যেত মণিময় বাবুর এন্টালির বাড়িতে। অর্চনা তখন সবে কলেজে ঢুকেছে। অবনীশের সঙ্গে আলাপ আরো অনেক পরে, একদিন এক সিনেমা শোয়ে হলের মধ্যে। সমরেন্দ্র আর অর্চনা সিনেমা দেখতে গিয়েছিল গ্লোবে, একটা ইংরেজি বই। অবনীশও বইটার সুখ্যাতি শুনে ঘটনাচক্রে সেই দিনই দেখতে গিয়েছিল। ইন্টারভ্যালের সময় সমরেন্দ্রই অবনীশকে দেখে ডাকে, তারপর অর্চনার সঙ্গে আলাপ করিয়ে দেয়। খুব স্মার্ট মেয়ে অর্চনা। প্রথম আলাপেই অর্চনা অবনীশকে বলেছিল, আসবে না একদিন আমাদের বাড়ি? সমরেন্দ্র বলেছিল, ও আসবে ফ্যাক্টরি আর কাজকর্ম ছেড়ে? তবেই হয়েছে। ওর কোনো সোশ্যাল লাইফ বলে কিছু আছে নাকি? হি নোজ অনলি হিজ বিজনেস অ্যান্ড ওয়ার্ক। কেন? অর্চনা শুধিয়েছিল। উনি কোথাও যান না? না, ফ্যাক্টরি আর অফিস। সমরেন্দ্র বলেছিল। সত্যি তাই। অর্চনা অনুরোধ করা সত্ত্বেও অবনীশ তাদের বাড়িতে যায়নি। ওই ঘটনার মাস 2 পরে হঠাৎ একদিন অর্চনা অবনীশের অফিসে এসে হাজির। মিস মল্লিক, কি খবর? আসুন। একটা কাজে এসেছি। বলুন।
উত্তরবঙ্গে ফ্লাড হয়েছে জানেন তো, আমরা একটা চ্যারিটি শোর ব্যবস্থা করেছি, তার কিছু টিকিট বিক্রি করে দেওয়ার ভার আমার ওপর পড়েছে। বেশ তো, দিন আমাকে টিকিট। একটা নিলে কিন্তু হবে না। তাহলে একটা বই নিতে হবে। ঠিক আছে, একটা বইয়ে কটা টিকিট আছে? 20টা। 100 টাকার টিকিট। দিন বইটা। 2000 টাকার একটা চেক লিখে দিয়ে সবগুলো টিকিটই নিয়ে নিয়েছিল সেদিন অবনীশ অর্চনার কাছ থেকে। কিন্তু শোর দিন সে যায়নি। আসলে অবনীশের মনেই ছিল না চ্যারিটি শোর কথাটা। চ্যারিটি শোর দিন 5 পরে আবার অর্চনা এসে হাজির তার অফিসে। অর্চনা বলল, আপনি গেলেন না যে শো দেখতে? একেবারে ভুলেই গিয়েছিলাম, ক্ষমা চাইছি। পরশু আমার জন্মদিন, আসবেন? যাব। কথা দিচ্ছেন? কথা দিচ্ছি। সমরও আসছে, আপনার বন্ধু। ঠিক আছে, নিশ্চয়ই যাব। গিয়েছিল অবনীশ অর্চনার জন্মদিনের পার্টিতে একটা দামি নেকলেস নিয়ে। অর্চনা নেকলেস দেখে বলেছিল, হি কি, এর দাম যে অনেক। সমরেন্দ্র পাশেই দাঁড়িয়েছিল, বলেছিল, 2-5 হাজার টাকা ওর কাছে কিছুই না অর্চনা। যাতায়াতের সেই শুরু। উভয়ের মধ্যে আকর্ষণেরও সূত্রপাত বোধহয় সেই সময় থেকেই। সামান্য একটা কারখানার পত্তন করে অবনীশ ধীরে ধীরে একটু একটু করে সর্বক্ষণের পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে সত্যিই একদিন সেটাকে বড় করে তুলেছিল। তার বাবা শচীবিলাস মিত্র একটিমাত্র সন্তান অবনীশকে জীবনে দাঁড় করিয়ে প্রতিষ্ঠিত করে যেতে পারেননি, সময়ও পাননি। অসময়েই ডাক এসেছিল অকস্মাৎ এক মধ্যরাত্রে। সেরিব্রাল থ্রম্বোসিস। 4 ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে গিয়েছিল। মা তো অনেক আগেই, যেবারে সে কলেজে ভর্তি হয়েছে, মারা গিয়েছিলেন। শচীবিলাস যখন মারা গেলেন তখন বিএসসি পাশ করে সবে এমএসসিতে ভর্তি হয়েছে অবনীশ। বাপ রেখে গিয়েছিলেন কলকাতা শহরে ওই বাড়িটি আর ব্যাংকে সামান্য কিছু টাকা। তিনি তার ওকালতি জীবনে যা রোজগার করেছিলেন তাতে আর বেশি কিছু রেখে যাওয়া তার পক্ষে সম্ভবপর ছিল না। ব্যবসার দিকে বরাবরই একটা প্রবণতা ছিল অবনীশের। তাই বাপের মৃত্যুর কয়েক মাস পরেই পড়াশোনায় ইস্তফা দিয়ে কলকাতায় আমহা স্ট্রিট অঞ্চলে ছোট একটা ওয়ার্কশপের পত্তন করল সে। 2 জন মাত্র সহকারী। ক্রমশ সেখান থেকে 5 বছর পরে বেলঘরিয়া অঞ্চলে টিনের শেড তুলে পত্তন করল একটা কারখানা। 2 বিঘা জমি লিজ নিয়ে সেখানে ধারে মেশিন কিনে কারখানা বড় করল। অর্চনা সেসব কিছুই জানত না। জানত তার বন্ধু সমরেন্দ্র। সে তখন ধনী কাকার আশ্রয় থেকে বিএসসি পাশ করে এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, নিত্য গড়ের মাঠে খেলা দেখছে আর সিনেমা দেখছে। কাকা তার ভ্রাতুষ্পুত্রটিকে সন্তানাধিক স্নেহ করতেন। তিনি শেষটায় ভাইপোকে কিছু একটা ব্যবসাপত্র গড়ে তুলবার জন্য উৎসাহিত করেন। কারণ সমরেন্দ্রর চাল চলন দেখে তার কেমন একটা ধারণা হয়েছিল যে তার মৃত্যুর পর সমরেন্দ্র সবকিছু নষ্ট করে ফেলবে। তিনি বেঁচে থাকতে থাকতেই যদি সে নিজে থেকে কিছু একটা গড়ে তুলতে পারে তাহলে হয়তো সে মানুষ হয়ে উঠতে পারবে একদিন। আর তখন তার এত কষ্টের গড়া প্রতিষ্ঠান তার হাতে গেলেও ভয়ের কিছু থাকবে না। তিনি তাই বলেছিলেন, তোমাকে 50,000 টাকা দিচ্ছি, যা হোক একটা কিছু ব্যবসা শুরু করে দাও। তবে একটা কথা মনে রেখো, ওই টাকাটা ছাড়া অন্য কোনো সাহায্যই তুমি আমার কাছ থেকে পাবে না। কাকার কথা যে মিথ্যা হবার নয় সমরেন্দ্র জানত। সমরেন্দ্র অবনীশের পার্টনার হয়ে তার ব্যবসায় ঢুকল বটে, তবে সমরেন্দ্রর অভ্যাস বদলালো না। সে আগের মতোই ভেসে ভেসে বেড়াতে লাগলো। কারবার সামলে নিয়ে অবনীশ সমরেন্দ্রর টাকাটা বছর 2 মধ্যেই শোধ করে দিতে চাইলেও সমরেন্দ্র কিন্তু টাকাটা নিল না। পার্টনার সে থেকে গেল এবং তারপর আবার সে অবনীশের ব্যবসায় টাকা ঢেলেছিল। প্রথম মুনাফা এলো 1,500 টাকা। সমরেন্দ্রর কাকা কথাটা শুনে খুশি হলেন।
যদিও তিনি ভিতরকার আসল ব্যাপারটা জানতেন না, তিনি খুশি সমরেন্দ্রর কাজে মন বসেছে দেখে। সে কারখানায় যেত, অফিসেও যেত, তবে নিয়মিত নয়। মধ্যে মধ্যে অবনীশ অনুযোগ তুললে বলতো, তুমি তো আছোই হে। তা হলেও এইসব কিছুর দায় দায়িত্বের তুমি 1/3 অংশীদার সমর। তাতে কি, তুমি তো সব সামলাচ্ছ। তবু তোমার তো সবকিছু জানা দরকার। ধরো আমি যদি তোমাকে ঠকাই। সে তুমি ঠকাবে না। কেমন করে জানলে? আমি জানি, বলেই সমরেন্দ্র হাসে। অবনীশ নিজের গাড়িতে বসেই দেখল ট্যাক্সিটা চৌরঙ্গির ওপর একটা নামকরা 5 স্টার হোটেলের সামনে এসে দাঁড়ালো শেষ পর্যন্ত। সমরেন্দ্র তাহলে হোটেলেই থাকছে, অবনীশ ভাবল। করালি বলল, হোটেলের সামনে গাড়ি নিয়ে যাব স্যার? না, বাড়ি চলো। করালি গাড়ি ঘুরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই বাগবাজারে আবার গাড়ি ফিরে এলো। গাড়ি থেকে নামতে নামতে অবনীশ বলল, হাজার কারখানায় যাব না করালি। করালি বিস্মিত হলো, কারণ তার বাবু প্রতিদিন নিয়মিত কারখানায় যান। নিচের তলায় অফিসে কর্মচারীরা কাজে ব্যস্ত। সেদিকে তাকালেও না অবনীশ। নিজেকে যেন কেমন ক্লান্ত মনে হচ্ছিল ওই মুহূর্তে। সোজা ওপরে চলে গেল অবনীশ। অর্চনা চলে যাবার পর সেই যে প্রথম দিনটিতে হাসপাতাল থেকে এসে অবনীশ নিজেদের শয়নকক্ষে ঢুকেছিল, আর সে ঘরে প্রবেশ করেনি এই 5 বছরে। পাশের ঘরটাতেই সে তার থাকবার ব্যবস্থা করে নিয়েছিল। অর্চনার হাজারো স্মৃতিচিহ্ন ওই ঘরের সব কিছুর মধ্যে ছড়িয়ে আছে। ওই ঘরে ঢোকা মানেই নতুন করে আবার অর্চনার চিন্তা। থাক, তার আর প্রয়োজন নেই। কিন্তু পাশের ঘরে থাকলেও সাধুশরণকে বলে দিয়েছিল অবনীশ ঘরটা পরিষ্কার করে রাখতে সর্বদা। মঙ্গলার ওপরেও সে নির্দেশ ছিল অবনীশের, যেমনটি নির্দেশ দিয়েছিল সাধুশরণ আর মঙ্গলাকে। এই 5 বছর ধরে তারা তা পালন করে এসেছে যথারীতি। ওরা মধ্যে মধ্যে বলা বলি করতো নিজেদের মধ্যে, বাবু এখনো গিন্নিমাকে ভুলতে পারেননি সাধু। মঙ্গলা বলতো। সাধুশরণ বলতো, পুরুষ জাত অত সহজে ভোলে না, বুঝলি? ভোলে মেয়েরাই। মেয়ে জাতটাই ওই রকম। দেখ, বাজে কথা বলিস না সাধু, সব মেয়ে সমান হয় না। মঙ্গলা ঝেঁঝে উঠত। হয়, নচেত এমনিভাবে একটা মানুষকে ফেলে কেউ চলে যায়? সাধুশরণ বলতো। বাবু সব বাড়াবাড়ি, মঙ্গলা বলতো। বাড়াবাড়ি কিসের আবার শুনি? তা নয় তো কি, অমন একটা মেয়ে ছেলে চলে গেছে, ভালোই হয়েছে। বাবুও অনায়াসেই আবার একটা বিয়ে করতে পারত। কেন, আবার তাহলে তারও পালাবার সুবিধা হতো, তাই না? তা নয় রে, তা নয়। তোর কথাই ঠিক মঙ্গলা, মাকে বাবু এখনো ভুলতে পারেননি। কথাটা একদিন অবনীশের কানেও গিয়েছিল। সে ভেবেছে সত্যি কি সে ভুলতে পারেনি আজও অর্চনাকে। কিন্তু তাই যদি হয়তো, কেন কেন সে আজও ভুলতে পারছে না অর্চনাকে? কেন তার ঘর আজও সে সাজিয়ে রাখে? কেন আজও প্রতি মাসে অর্চনার সেভিংস অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা দিয়ে যায়? নাকি সে আশা করে এখনো অর্চনা আবার হয়তো একদিন ফিরে আসবে, ফিরে এসে তার সামনে দাঁড়িয়ে বলবে, আমি এসেছি। প্রথম প্রথম ওই দুরাশার অসম্ভবের স্বপ্নই দেখেছে অবনীশ। কিন্তু যখন বছরের পর বছর গড়িয়ে যেতে লাগলো, অর্চনা ফিরে এলো না, তখনও কেন সে তার ঘর সাজিয়ে রেখেছে? কেন টাকা জমা দিয়েছে তার নামে ব্যাংকে? এ কি অহেতুক কাঙালপনা, দুঃসহ এক লজ্জার গ্লানি বহন? আজ ঠিক 5 বছর পরে অর্চনার ঘরের ভেজানো দরজা, যেটা সর্বদা ভেজানোই থাকতো, সেটা ঠেলে খুলে ঘরের ভিতরে পা দিল অবনীশ। মনে হলো যেন
যেমন সে একদিন অফিস ফ্যাক্টরি থেকে এসে ওই ঘরে ঢুকতো, আজও তেমন ঢুকেছে। অর্চনা এইমাত্র ওই ড্রেসিং টেবিলটার সামনে এই ছোট কুশনটার ওপর বসে পাউডারের পাফটা মুখে ঘষছিল। অবনীশের মনে হয় কোথাও যাবার আগে অর্চনা যেমন প্রসাধন করত, তেমনি যেন একটু আগে প্রসাধন করে ঘর থেকে বের হয়ে গিয়েছে সে। 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে আবার ফিরে আসবে, কিংবা হয়তো এই মুহূর্তেই এসে ঢুকতে পারে ঘরে। ঘরে ঢুকে বলবে, তুমি তুমি কখন এলে? আমি একটু বের হয়েছিলাম। অনেকদিন অমনটি ঘটেছে, কিন্তু কখনো অবনীশ প্রশ্ন করেনি কোথায় গিয়েছিলে, এত দেরি হলো কেন ফিরতে। বিবাহের পর প্রথম প্রথম অনুযোগ করেছে অবনীশের সঙ্গে সে কোথাও বের হতে পায় না। অবনীশের দিবারাত্রি কেবল কাজ আর কাজ, ব্যবসা আর ব্যবসা। মনে মনে সংকল্প করেছে অবনীশ অর্চনাকে নিয়ে এবার থেকে সে বেরোবে, কিন্তু সময় হয়নি তার কখনো। কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যায়নি। অর্চনা লৌকিকতা একাই করেছে। অবনীশ আবারও ভেবেছে তাদের একটি সন্তান হলে তাকে নিয়েই হয়তো অর্চনা ব্যস্ত থাকতে পারবে, তখন আর তার নিজেকে একা মনে হবে না। কিন্তু 4 বছর গড়িয়ে গেলেও তাদের সন্তান হলো না। তখন অর্চনারই গরজে অবনীশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এক এক করে যত নামকরা স্পেশালিস্ট কলকাতা শহরে ছিল সকলের কাছেই গেল। সবারই ওই এক কথা, কোনো অ্যাবনর্মালিটি নেই অর্চনার দেহাভ্যন্তরে, সন্তান ধারণের সম্পূর্ণ উপযোগী সে। অবশেষে ডক্টর নন্দী কথাটা বললেন, আপনার সিমেন্ট পরীক্ষা করুন মিস্টার মিত্র। পরীক্ষার পরেই ডাক্তার নন্দী জানিয়ে দিলেন, আপনার শুক্রকীটে সন্তান উৎপাদনের ক্ষমতা নেই মিস্টার মিত্র। কি বলছেন ডাক্তার নন্দী? দুঃখিত, যা সত্য তাই বলেছি। মানে আমি কোনোদিন বাবা হতে পারবো না সন্তানের? না। এর কি কোনো চিকিৎসা নেই? ওষুধ লিখে দিচ্ছি, করে দেখুন। গোপনে গোপনে তাই করেছিল অবনীশ, কিন্তু তারপর আরো 2 বছর কেটে গেল, কোনো ফল হলো না। আর তারপরেই হলো অ্যাক্সিডেন্টটা। বেলঘরিয়া ফ্যাক্টরি থেকে ফিরছিল অবনীশ। জুলাই মাসের মাঝামাঝি সময়টা। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ওয়াইপারের অবিশ্রাম ওঠানামা সত্ত্বেও কাচের সামনে সব ঝাপসা। হঠাৎ সামনে একটা ট্রাকের তীব্র হেডলাইটের আলো চোখ ঝলসে দিল। রামপিরিট ড্রাইভার সামলাতে পারল না। পাশ কাটাতে গিয়ে স্কিড করে পাশের খানায় গিয়ে পড়ল। তারপর আর কিছু জানে না অবনীশ। 2 দিন পরে জ্ঞান হলো হাসপাতালের কেবিনে। রামপিরিতেরও চোট লেগেছিল বুকে ও পাঁজরায়, কিন্তু সে সামলে উঠেছে। ডান পায়ের ফিমারটা একেবারে 4 টুকরো হয়ে গিয়েছিল এবং পেনস্কি বোনও 3-4 টুকরো হয়ে গিয়েছিল। প্রখ্যাত শল্য বিশারদ ডক্টর দীপক মুখার্জি পাটাকে অপারেশন করে ঠিক করলেন বটে, কিন্তু পাটা একটু ছোট হয়ে গেল। হাসপাতালের সেই 4 মাসের মধ্যেই তার অজ্ঞাতে সব কিছু ঘটে গেল। কখন অর্চনা বদলে গিয়েছে, কখন তার মধ্যে অত বড় একটা পরিবর্তন এসেছে, হাসপাতালের কেবিনে অবনীশের কাছে তার কোনো সংবাদই পৌঁছয়নি। অর্চনা প্রত্যহ তাকে হাসপাতালে দেখতে এসেছে, মধ্যে মধ্যে সমরেন্দ্রও এসেছে। তারপরেই 2 মাস যেতে না যেতে অর্চনার হাসপাতালে আসাটা ক্রমশ কমে আসতে লাগলো। প্রথম প্রথম 1 দিন 2 দিন পরে আসতে লাগলো অর্চনা, পরপর 5-7 দিন একাদিক্রমে দেখা নেই। কিন্তু তাহলেও অর্চনাকে কোনো প্রশ্ন করেনি অবনীশ। দুজনের মধ্যে কথাবার্তা সংক্ষিপ্ত হয়ে এসেছিল। কেমন আছো? অর্চনা বলতো। অবনীশ বলতো, ভালো। আচ্ছা অর্চনা, একা একা তোমার অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা আবার কি? তুমি না বললেও অসুবিধা হচ্ছে আমি জানি। কবে যে এখান থেকে মুক্তি পাবো। মুক্তি অনেক আগেই পেত অবনীশ, মাস দেড়েকের বা 2-এর মধ্যেই হয়তো। কিন্তু হঠাৎ সেপটিক হয়ে জ্বর দেখা দিল। ট্রাকশনের ওয়েট কমিয়ে দিতে হলো।
এবং দ্বিতীয়বার এক্স-রে করে অপারেশন করতে হলো পাটা। হাসপাতালে থাকার দিন আবার বাড়ল। 4 মাস, হ্যাঁ, দীর্ঘ 4 মাস সময় তাকে হাসপাতালের কেবিনে থাকতে হয়েছিল। সমরেন্দ্র একবার বলেছিল হাসপাতাল থেকে কোনো বড় নার্সিংহোমে তাকে রাখবার জন্য, কিন্তু ডক্টর মুখার্জি সম্মত হননি। প্রস্তাবটা কাজেই শেষ পর্যন্ত চাপা পড়ে গিয়েছিল। হাসপাতালে এই অর্চনা একদিন তাকে বলেছিল ব্যবসার ব্যাপার নিয়ে যেন সে অসুস্থ অবস্থায় তেমন মাথা না ঘামায়। ব্যবসার চাইতে জীবনের দাম তার বেশি। সে ভালো হয়ে উঠলে ব্যবসা আবার দেখাশোনা করতে পারবে। হঠাৎ ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সুন্দর বিলাতি ফ্রেমে বাঁধানো অর্চনার ফটোর উপর অবনীশের নজর পড়ল। ফ্রেমটা ফটো সমেত ওই ড্রেসিং টেবিলের ওপরেই বসানো আছে। অর্চনা হাসছে। মনে পড়ে গেল অবনীশের। সমরেন্দ্র তার ক্যামেরায় অর্চনার ওই ফটোটা তুলে অর্চনাকে উপহার দিয়েছিল তারই জন্মদিনে। সেদিনও অবনীশের কিছু মনে হয়নি। বস্তুত অবনীশের মনের মধ্যে ওদের পরস্পরকে নিয়ে কখনো কোনো প্রশ্নই দেখা দেয়নি। কতদিন সমরেন্দ্রের সঙ্গে অর্চনা বের হয়েছে, ফিরেছে রাত করে, কিন্তু কখনো কোনো ঈর্ষার ছোঁয়া লাগেনি অবনীশের মনের মধ্যে। কোনো রকম সন্দেহ তো দূরের কথা, হয়তো হয়তো অনেক আগে থাকতেই অর্চনার মনটা সমরেন্দ্রর দিকে ঝুঁকেছিল। সে অবুঝ, সে নির্বোধ, তাই তার মনের মধ্যে কোনো সন্দেহ বা ঈর্ষার মেঘ জমা হয়ে ওঠেনি। সমরেন্দ্র তার পরম বন্ধু, আর অর্চনা তার বিবাহিতা স্ত্রী। তারা সুখী দম্পতি। তার আড়ালে ওদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে অবনীশ কখনো ভাবতেই পারেনি। মঙ্গলের ডাক শোনা গেল, দাদা বাবু। কে? চমকে ওঠে অবনীশ। আপনি তো ব্রেকফাস্ট করে যাননি। মঙ্গলা বলল, টেবিলে কি ব্রেকফাস্ট দেব? হ্যাঁ, দাও। অবনীশ ঘর থেকে বের হয়ে গেল। দরজার পাল্লা দুটো টেনে ভেজিয়ে দিল। সেদিনটা বাড়ি থেকেই বেরোলো না আর অবনীশ। অফিস আর ফ্যাক্টরি কোথাও গেল না। অনেকদিন পরে কেমন যেন একটা শূন্যতা তার চারপাশে জমা হয়ে উঠতে থাকে। ব্যবসা তার আরো বড় হয়েছে এই 5 বছরে। বাৎসরিক মুনাফা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, অবনীশের মনে হয় হঠাৎ আবার এই 5 বছর পরেই সমরেন্দ্র কলকাতায় ফিরে এলো কেন? তাদের ব্যবসার এই 5 বছরের হিসাবপত্র নিতে কি? খবর নিয়ে জেনেছিল অবনীশ সমরেন্দ্র যাবার আগে সব টাকা তুলে নিয়ে এখানকার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে গিয়েছিল। কিন্তু ব্যবসার সঙ্গে তার সম্পর্কের আর 1/3 শেয়ারের ব্যাপারটার কোনো মীমাংসা করে যায়নি। সেটা যেমন ছিল আজও তেমনই আছে। অবনীশ অবশ্য তার শেয়ারের টাকা আলাদা ব্যাংকে তারই নামে এই 5 বছর ধরে গচ্ছিত রেখে এসেছে। তবে কি ব্যবসার ব্যাপারেই একটা হেস্তনেস্ত করার জন্য সমরেন্দ্র আজ আবার 5 বছর বাদে কলকাতায় এসেছে? বছরখানেক আগে তার কাকার মৃত্যু হয়েছে। তিনি একটি কানাকড়িও সমরেন্দ্রকে দিয়ে যাননি। সব রামকৃষ্ণ মিশনেই উইল করে দান করে গিয়েছেন। তার ধারণা হয়েছিল সমরেন্দ্র অর্চনাকে নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছে। হিসাবপত্রের মধ্যে কোথাও কোনো গোলমাল নেই। সমরেন্দ্র যদি আজ এসে তার কাছে হিসাব দাবি করে, সবই সে পাবে। সেদিনটা অবনীশ বেরোলো না, পরের দিনও না। অফিসের সেক্রেটারি প্রিয়রঞ্জনবাবু পরের দিন দ্বীপ্রহরে এলেন দেখা করতে। স্যার, আপনার শরীরটা কি খারাপ? না না, তবে আজ 2 দিন থেকে অফিসে যাচ্ছেন না। অনেকদিন বিশ্রাম নিই না, তাই কটা দিন একটু বিশ্রাম নিচ্ছি। তা যান না স্যার, কটা দিন বাইরে থেকে একটু ঘুরে আসুন না। তাই যাব ভাবছি। সত্যি অবনীশের কলকাতা আর একটু ভালো লাগছিল না। সে চায় না সমরেন্দ্রর মুখোমুখি হতে। সমরেন্দ্রর সঙ্গে তার আর দেখা না হওয়াই ভালো। অবনীশ প্রিয়রঞ্জনকে বলে দিয়েছিল
অফিস সংক্রান্ত কোনো ব্যাপারে প্রয়োজন হলে যেন সে তাকে বাড়িতে ফোন করে। দ্বিতীয় দিন সন্ধ্যার পর অবনীশ তার ঘরের মধ্যে একটা আরাম কেদারার উপরে চুপচাপ চোখ বুজে পড়েছিল। বাইরে অন্ধকার ঘন হয়ে নেমেছে। হঠাৎ ঘরের কোণে ফোনটা বেজে উঠল। অনেকক্ষণ ধরে রিং হবার পর অবনীশ উঠে গিয়ে ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো, মিস্টার মিত্র আছেন? নারী কণ্ঠস্বর। 5 বছর পরে প্রথমটা সত্যি চিনতে পারেনি অবনীশ ফোনে অর্চনার গলাটা। অবশ্যই না চেনবারই কথা। 5-5টা বছর তো নেহাত কম সময় নয়। কথা বলছি। কে? আমি। আমি? আমি কে? অবনীশ বলে। চিনতে পারছো না? না তো। কে আপনি? কি নাম? কোথা থেকে কথা বলছেন? আমি। সত্যিই চিনতে পারছো না? সহসা অবনীশের সমস্ত অনুভূতিটা যেন একেবারে পাথর হয়ে যায়। অর্চনা! অর্চনা তাকে ফোন করেছে। কি হলো? চুপ করে আছো কেন? আমি অর্চনা কথা বলছি। অবনীশের তখন মনে হয়েছিল কি দুঃসাহস মেয়েটার, তাকে ফোন করছে। অবনীশের সমস্ত শরীরটা যেন একেবারে কাঠ হয়ে যায়। নির্লজ্জতারও বুঝি একটা সীমা আছে, কিন্তু ওই মেয়ে মানুষটির কি তাও নেই? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আমি অর্চনা। চিনতে পারছো না আমাকে? অবনীশ পাথরের মতো দাঁড়িয়ে আছে রিসিভারটা হাতে ধরে। অবনীশ! আবার অর্চনার গলা শোনা গেল। কি? বলো। তোমার সঙ্গে একবার আমার কি দেখা হতে পারে? কেন? অবনীশ শুধালো। তোমার সঙ্গে একটিবার দেখা করতে চাই অবনীশ। কেন? তুমি হয়তো আর দেখা করতে চাও না আমার সঙ্গে, কিন্তু একটিবার তোমার সঙ্গে আমায় দেখা করতেই হবে অবনীশ। কিছু প্রয়োজন আছে কি? আছে বলেই তো বলছি। বেশ, চলে আসতে পারো যদি এই বাড়িটা না ভুলে গিয়ে থাকো। না না। কি না? তোমার বাড়িতে আমি যেতে পারবো না। অন্যত্র কোথায় দেখা হতে পারে বলো? তোমাকে অবশ্যই এই হোটেলেও আমি আসতে বলবো না। অচেনা গলার স্বরটা যেন অবনীশের মনে হয় একান্ত স্বাভাবিক। গলার স্বরের মধ্যে কোথাও কোনো দ্বিধা বা এতটুকু কোনো সংকোচ নেই। আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়, অবনীশ বলল শান্ত গলায়। জানি তুমি খুব ব্যস্ত মানুষ, তবু যদি ঘন্টাখানেক কি আধ ঘন্টা সময় দাও। না, আমার সময় হবে না কারোর সঙ্গে দেখা করবার। এবার অবনীশ গম্ভীর কণ্ঠে বলল, কাল সন্ধ্যার সময় যদি ভিক্টোরিয়ার সামনের গেটটার কাছে আমি অপেক্ষা করি, ঠিক সন্ধ্যা 7টায়। অবনীশ নীরব। তাহলে এসো আগামীকাল। সেই কথাই রইল। এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকব। কেন যেন আর অবনীশ না বলতে পারল না। ফোনে রিসিভারটা নামিয়ে রাখল। কি নির্লজ্জ মেয়ে মানুষ! এত কাণ্ডর পরও সে আবার তার সঙ্গে দেখা করতে চায়, দেখা করার মতো দুঃসাহস রাখে। কি চায় অর্চনা আজ আবার তার কাছে? ডিভোর্স নয় তো? 5 বছরের সেপারেশন, তারপর ডিভোর্স? তা সে কথাটা তো অর্চনা ফোনেই বলতে পারত। কালই সে একটা চিঠি লিখে পাঠিয়ে দিতে পারত। তার জন্য তার সঙ্গে দেখা করার কি প্রয়োজন? অবনীশ মনে মনে প্রতিজ্ঞা করে সে যাবে না, কিছুতেই যাবে না। কোনো সম্পর্কই তো আজ আর তার নেই অর্চনার সঙ্গে। তবে না, সে যাবে না। 2 দিন পরেই সেদিন অবনীশ অফিসে বেরোলো। গতকাল সারাটা রাত সে ভেবেছে। আশ্চর্য, অর্চনার কথাই সে ভেবেছে। তাদের বিবাহিত জীবনের দীর্ঘ 6 বৎসরের খুঁটিনাটি সব কথা।
এবং ভেবেছে সত্যি সত্যি কেন সেদিন অর্চনা অমন করে চলে গিয়েছিল সমরেন্দ্রর সঙ্গে। বিবাহিত জীবনের দীর্ঘ 6 বৎসর একত্রে থাকার পরেও অর্চনা কেন চলে গিয়েছিল? কিসের লোভে, কিসের আকর্ষণে? টাকা কড়ি, মান সম্ভ্রম, প্রতিষ্ঠা সবই তো অর্চনা পেয়েছিল তার কাছে। তবে কেন সে চলে গেল? হঠাৎ মনে হয় অবনীশের, তবে কি সে তাকে সন্তান দিতে পারল না বলি? অর্চনা কি তার পুরুষত্বহীনতার কথাটা জানতে পেরেছিল? জানতে পেরেছিল যে সে কোনোদিনই তার গর্ভে সন্তানের জন্ম দিতে পারবে না? হয়তো তাই। নচেৎ তার ওইভাবে অকস্মাৎ চলে যাবার পশ্চাতে কী কারণ থাকতে পারে? সব মেয়ে মানুষই হয়তো এই পৃথিবীতে মা হতে চায়। অর্চনাও তাই চেয়েছিল। কিন্তু সে তাকে সেই মাতৃত্বের গৌরব দিতে পারেনি। সে অক্ষম। কোনোদিনই জীবনে দিতে পারত না। কথাটা অবনীশ যতই ভাবে আজ, নতুন করে একটা গ্লানি, একটা লজ্জা যেন তাকে মুহ্যমান করে ফেলতে থাকে। একটা অপরাধ বোধ যেন তাকে দুর্বল করে ফেলতে থাকে। অফিসে এলেও কোনো কাজই করতে পারল না অবনীশ। অনেক কাজ জমা হয়েছিল টেবিলের ওপর, কিন্তু কোনো কাজই করতে পারল না সে। অফিস থেকে ফ্যাক্টরিতে গেল। সেখানেও সে অন্যমনস্কভাবে মেশিন ঘরের মধ্যে ঘুরে বেড়ালো কিছুক্ষণ। মনে হতে লাগলো অবনীশের এই যে বিরাট যজ্ঞ সে পত্তন করেছে দীর্ঘদিনের অমানসিক পরিশ্রমে, এসব কেন? এর আর কি প্রয়োজন আছে তার জীবনে? এসব কিছুর প্রয়োজন তো তার জীবনে কবেই ফুরিয়ে গিয়েছে। অত বড় বাড়িটা খাঁ খাঁ করছে, সর্বক্ষণ বিরাজ করছে যেন একটা পাষাণ স্তব্ধতা। এত কাল ধরে সে ব্যাংকে যে অর্থ সঞ্চয় করেছে, সে অর্থই বা কি কাজে লাগবে? পণ্ডশ্রম, পণ্ডশ্রমে করে গেছে সে জীবনের এতগুলো বৎসর। মেশিনের চাকার শব্দ যেন বলছে বারবার চিৎকার করে, এর কোনো মূল্য নেই, সব মিথ্যা মিথ্যা মিথ্যা। একসময় পাগলের মতোই যেন মেশিন ঘর থেকে অবনীশ পালিয়ে এলো। তারপর সোজা এসে গাড়িতে উঠে বসল। করালি বলল, কোথায় যাব স্যার? বাড়ি বলে নিজেকে এলিয়ে দিল অবনীশ গাড়ির সিটে। এই ৫-৫টা বছর কি সে অর্চনার প্রতীক্ষাই করেনি? মনকে সে যাই বোঝাক, সমস্ত মন তার একটি পরিচিত পদশব্দের প্রত্যাশাই যে সবরই প্রতীক্ষা করেছে। অর্চনা, অর্চনা, অর্চনা। দু কান ভরে দামামার মতো যেন কেবলই বাজছে ওই নামটা। ভুলতে পারেনি। এই ৫ বছরেও সে অর্চনাকে ভুলতে পারেনি। আজকের মতো শ্রীনিহার রঞ্জন গুপ্তের লেখা মারিচ সংহার গল্পটি এখানেই শেষ করলাম। কিরিটি রায়ের গল্প এই প্রথমবার আমি চ্যানেলে পড়ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।